প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে। রক্ত ও প্লাজমার বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় দাবি করেছেন। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। বঙ্গভবনে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, সকালে তাঁরা এনডিএর বৈঠকে যোগ দেবেন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। গত মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর দিল্লি সফর বাতিল হওয়ায় তা আর হয়ে ওঠেনি। বৈঠকে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। কয়েকদিন আগেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম নতুনভাবে তৈরির জন্য সিলেবাস কারিকুলাম কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়কে। জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে পাঠ্যক্রম তৈরি করবে এই কমিটি। স্কুলে ক্লাসের ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষকদের জনগণনার কাজ করতে হবে বলে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদ্যালয়ের ক্লাস শেষে অথবা সপ্তাহান্তে ছুটির দিনে জনগণনার কাজ করতে পারবেন শিক্ষকরা। উল্লেখ্য, জনগণনার কাজে বেশিরভাগ শিক্ষককে দায়িত্ব দেওয়ার ফলে পঠন পাঠন বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ইতোমধ্যে স্কুল শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষকদের একাংশ। জনগণনা কর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, সেন্সাস আইন অনুযায়ী জনগণনার কাজ করার সময়টি অন ডিউটি হিসেবে ধরা হবে। সারাদিন ক্লাস করার পর কিভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি ঘুরে এই কাজ করবেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই নির্দেশিকা প্রত্যাহার এবং জনগণনার কাজ অন ডিউটি দেওয়ার দাবি জানিয়েছেন। কোচবিহারের দিনহাটা হাই স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। ইংরেজি পরীক্ষা চলাকালীন গতকাল সপ্তম শ্রেণীর পড়ুয়া তন্ময় বর্মন হঠাৎই জ্ঞান হারায়। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রক্ত ও প্লাজমার বেআইনি ব্যবসাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় দাবি করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল তিনি বলেন, সব অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। প্রয়োজনে পৃথক তদন্তকারী সংস্থাকে দিয়ে ব্লাড ব্যাংক দুর্নীতির তদন্তের ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানাবেন বলে জানিয়েছেন। সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। এদিকে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানান, ওই ব্লাড ব্যাংকে রক্তদাতাদের কাছ থেকে 25% করে বেশি রক্ত নেওয়া হয়েছে। রক্তের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা মোটা টাকায় বিক্রি করত এই ব্লাড ব্যাংক। এতেই তাদের মুনাফা হতো বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট গতকাল ফের ঘটনাস্থল পরিদর্শন করে। সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমারের নেতৃত্বে ওই দল হাসপাতালের জরুরি বিভাগের বিল্ডিং ঘুরে দেখেন। হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, সিবিআই এর 5 সদস্যের বিশেষ তদন্তকারী দলটি অকুস্থলের বিভিন্ন দিক খুঁটিয়ে দেখেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিয়ালদা আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সম্প্রতি সীমা পাহুজার বদলে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে।
কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ১২২তম জন্মদিনে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। গত শতাব্দীর ৩-এর দশকের শুরু থেকেই দীর্ঘকাল তিনি কলকাতা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। একটি প্রতিবেদন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ছাড়া বাঙালির পুজো শুরু হয় না। তাঁর গ্রন্থনায় পরিবেশিত মহিষাসুরমর্দিনী শ্রোতাদের বিচারে ভারতীয় বেতারের সর্বোত্তম অর্ঘ্য হিসেবে বিবেচিত হয়েছে। এক স্মৃতিচারণায় তিনি লিখেছেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে থেকেও বাঙালি সমাজে এই অনুষ্ঠান শুনে বাংলার শারদ ঋতুর এক বিরাট উৎসবের স্পর্শ পেয়েছেন। রেডিওর কর্মজীবনে নাটকে অভিনয় ও প্রযোজনা, ক্রীড়াক্ষেত্রে ধারাভাষ্য ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনার মুন্সিয়ানায় তিনি চিরস্মরণীয় হয়ে আছেন বাঙালি শ্রোতার কাছে। সাহিত্যক্ষেত্রে তিনি বিরূপাক্ষ ছদ্মনামে পরিচিত ছিলেন। জন্মদিন উদযাপন উপলক্ষে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে তাঁর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ সকালে। শিল্পীকে শ্রদ্ধা জানাতে অন্যদের সঙ্গে উপস্থিত থাকবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বেআইনি নির্মাণ রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে তৈরি অডিট কমিটির সঙ্গে গতকাল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সাংবাদিকদের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পুরসভা অনুমোদিত বিল্ডিং প্ল্যান না মেনে কাজ করলেই গুনতে হবে আকাশছোঁয়া জরিমানা। 2026-এর 31 মার্চের মধ্যে নির্মিত কোনো ভবনের বিষয়ে অভিযোগ এলে বা সরকারি সমীক্ষায় নকশায় সামান্য মাপজোকের গরমিল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু মারাত্মক অসঙ্গতির প্রমাণ মিললে কোনোভাবেই রেয়াত করা হবে না। যদি দেখি যে 2 তলার পারমিশন ছিল, আপনি 5 তলা করে দিয়েছেন, উপরে একটা পেন্ট হাউস বানিয়ে দিয়েছেন, বিভিন্ন রকমের সিঁড়ি, এসকেলেটর এইসব দিয়ে দিয়েছেন, তাহলে সেখানে কিন্তু আমরা হিউজ একটা পেনাল্টি দেব। এত বড় একটা পেনাল্টি দেব যে আপনাদের খুব কষ্ট হবে সেটাকে শোধ করতে। জাতীয় স্তরের কোনো সংস্থাকে নকশা অনুমোদন ও নির্মাণ কাজে নজরদারির দায়িত্ব দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে তিনি প্রস্তাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের গোডাউন থেকে প্রিন্টিং মেশিন উদ্ধার হয়েছে। রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই মেশিনে ভুয়ো চালান ছাপানো হতো বলে অভিযোগ। এদিকে টুলু মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। সানাউর হোসেন ও আব্দুল আলিমকে পাঠানো হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। টুলুর ম্যানেজার ধৃত সীতেশ প্রামাণিককে সিউড়ি আদালতে তোলা হলে গতকাল 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। অসুস্থতাজনিত কারণে পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কাঁদু খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কলেবর সিংয়ের বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গ্রেপ্তারির পর থেকে পুরুলিয়া জেলা সংশোধনাগারে ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে প্রায় 4 মাস তিনি পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর দেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্ত হবে আজ। পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে কলকাতার এক ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা চেয়ে হুমকি ফোন আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভবানীপুর থানার শরৎ বোস রোডের বাসিন্দা ওই নির্মাণ ব্যবসায়ীর অভিযোগ, গত 30 জুন থেকে তার মোবাইলে আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি ফোন আসছে। ইতোমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ লাল সতর্কতা এবং কালিম্পং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আজ প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। স্থানীয় সংবাদ শেষ হলো। বিশেষ খবর হলো, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য 2 চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি কারাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের, তবে ওড়িশায় পরিস্থিতির উন্নতি। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিরি তাকার ব্রাজিলে BWF প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল বিলটি সভায় উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এদিকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিলও রাজ্যসভায় পাশ হয়েছে। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। माननीय उपसभापति महोदय जी, मैं माननीय सदन के समक्ष प्रस्ताव करता हूं कि सूक्ष्म, लघु और मध्यम उद्यम विकास संशोधन विधेयक 2026 पर विचार किया जाए। এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি গতকাল বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। मैंने खड़गे जी को भी बोला कि अपने कांग्रेस एमपीओ को थोड़ा समझाई है, कम से कम बिल में हिस्सा तो ले। लेकिन खड़गे जी भी अपना कांग्रेस एमपीओ को समझा नहीं पाया, उनका व्यवहार बहुत खराब था और लोकसभा में भी कोई समझाने वाला नहीं है। राहुल गांधी जी तो नहीं आए, कांग्रेस के एमपी पूरा बिगड़ चुका है, उनको कोई समझाने वाला नहीं है। कांग्रेस में कोई नेता बचा नहीं है जो अपने सांसदों को सही रास्ते दिखा सके। সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল আইনে পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য 2 চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জনসুরাজ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জলপুর আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জলপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাঁতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে নীতিন নবীন উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুর লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 34-এ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন।
বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036-এর লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। हमने वर्ष 2047 को विकसित भारत के निर्माण का लक्ष्य रखा है। ऐसे ही 2036 को ओडिशा को विकसित ओडिशा बनाने का लक्ष्य रखे हैं। इस लक्ष्य की प्राप्ति में हमारी उच्च शिक्षण संस्थानों की अहम भूमिका है। उन्हें ऐसे ज्ञान केंद्रों के रूप में कार्य करना है जहां पर विकसित हुए विचारों और प्रौद्योगिकी समाज की आवश्यकताओं का समाधान करे। উল্লেখ্য 3 দিনের সফরে রাষ্ট্রপতি এখন ওড়িশায়। দক্ষিণ ওড়িশায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তপ্তপানির কাছে মা কামধুনী দেবীর মন্দিরে পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। তেলেঙ্গানা হায়দ্রাবাদের ব্রিক্সের অ্যান্টি কারাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তুকে সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ বৈঠকের উদ্বোধন করবেন। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং ক্রমাগত নজরদারি দেশের ভিজিলেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে। নতুন দিল্লিতে তিনি বিদায়ী কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ভিজিলেন্স পরিকাঠামো উন্নত হওয়ার ফলে গত 3-4 বছরে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন বকেয়া মামলা 4000 থেকে 700 নেমে এসেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মাই কল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানতে পারবেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গত কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুদ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কেরালামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী ভিভি সতীশন গতকাল দুর্যোগ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বর্ষণজনিত ক্ষয়ক্ষতি, ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হয়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিনি তাকার ব্রাজিলে বিডব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল পাশ। রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। খবর আপাতত এ পর্যন্তই।